আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নির্বাচনের মাত্র ৩ দিন আগে মোহাম্মদ ইউনূসের সরকার যুক্তরাষ্ট্রের কথা অক্ষরে অক্ষরে পালন করে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড বা একটি দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি সই করেছিল। চুক্তিটি নিয়ে চুলচেরা বিশ্লেষণের পর যে কোনো সুস্থ বাংলাদেশের মাথায় বাজ পড়ছে। চুক্তির পর থেকে দেশের সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং অর্থনীতিবিদদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে, এই চুক্তি কি বাংলাদেশের জন্য কোনো আশীর্বাদ নাকি পরাধীনতার নতুন দলিল? আমাদের প্রশ্ন হলো, চুক্তিটি কি সাংবিধানিক ধারা মেনে করা হয়েছিল? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, চুক্তিটি বাংলাদেশের সংবিধানের ধারা মেনে হয়নি। যদি সাংবিধানিক ধারা মেনে না হয়, তাহলে যে বিএনপি নির্বাচনের পর থেকে কথায় কথায় সংবিধান রক্ষার দোহাই দিয়ে যাচ্ছে, তারা কেন এই ইউনূসের চাপিয়ে দেয়া সাংবিধানিক বোঝা বয়ে বেড়াচ্ছে? তাহলে এটা কি জুলাই সনদের মতো নির্বাচন আদায়ের কোনো আপোষনামা ছিল, নাকি ছিল অন্য কিছু? আবার যে জামাত এনসিপি কথায় কথায় দেশ বিরোধী চুক্তি ইস্যুতে ঢাকা না দিল্লি স্লোগান দিয়ে মাঠ কাঁপায়, তাদের মধ্যে মার্কিনের চুক্তি নিয়ে শুনশান নীরবতা কেন? সংসদের প্রথম অধিবেশনের 25টি দিনে কেন এই চুক্তি নিয়ে আলোচনার জন্য একটি নোটিশও কেউ আনলো না? এত বড় রাজনীতির পেছনে রহস্য কি? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। আমেরিকার সঙ্গে গোলামির যে চুক্তি হয়েছে, প্রফেসর ইউনূস যে চুক্তি করেছেন ক্ষমতা ছাড়ার মাত্র 72 ঘন্টা আগে, সেই চুক্তি বাংলাদেশকে কত ধরনের বিপদে ফেলেছে সেটা নিয়ে আলোচনা থামছেই না। শেখ হাসিনার লোকজন এক কথা বলছেন, সেই কথাগুলোকে আমরা গুরুত্ব দিতে চাই না, সেই কথাগুলোকে আমরা একেবারে পাশে রাখতে চাই। শেখ হাসিনার পক্ষের লোকজন ডক্টর ইউনূসের বিপক্ষে বলবেন, এটাই স্বাভাবিক। কিন্তু যারা নিরপেক্ষ অবস্থানে রয়েছেন, যারা বিগত প্রায় 2 বছর ধরে শেখ হাসিনা বিরোধী নানা ধরনের ন্যারেটিভ তৈরি করেছেন, তারা কি বলছেন? এই চুক্তি নিয়ে বিএনপি সরকার কেন কথা বলছে না? চুক্তি নিয়ে সংসদে একটি দিনের জন্য আলোচনা কেন হলো না? চুক্তি নিয়ে কি বলছেন বিএনপি সাবেক নেত্রী রুমিন ফারহানা? চুক্তি নিয়ে কি বলছে এনসিপি? তারা কি চুক্তির পক্ষে নাকি বিপক্ষে? কি বলছে জামাত? কি বলছে প্রফেসর ইউনূসের যারা চাটুকারিতা করে তারা? সেই তথ্যগুলো নিয়ে আলোচনা তো করবই, পাশাপাশি এটাও বোঝার চেষ্টা করব যে বাংলাদেশ কি তার গার্মেন্টস শিল্প রপ্তানির জন্য আমেরিকার ওপরে নির্ভরশীল? সেই নির্ভরশীলতা থেকেই প্রফেসর ইউনূস এই ধরনের চুক্তি করতে বাধ্য হয়েছেন, যেটা প্রফেসর ইউনূসের চাটুকার সমাজ বলার চেষ্টা করেন। চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি। এবং সব থেকে ভয়ঙ্কর কথা যেটা বলছেন রুমিন ফারহানা বর্তমান সরকারের ভূমিকা নিয়ে, এবং মানে গোলাম মাওলা রনি যে বাস্তবতাটা বলছেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া চুক্তির বিপক্ষে এখন অবস্থান নিচ্ছেন, সেই হাস্যকর ব্যাপারগুলো একটু আলোচনা করে বোঝার চেষ্টা করব। প্রফেসর ইউনূসের চুক্তির এই মানে অভ্যন্তরে পর্দার আড়ালে কি কি শুভঙ্করের ফাঁকি এখনো রয়ে গেছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রফেসর ইউনূসের গোলামির চুক্তির কথা। গোলামির দিন শেষ, এখন আজাদির দিন, আমরা আর গোলামি করব না, এই ধরনের ফালতু সস্তা জনপ্রিয় হবার কথা প্রফেসর ইউনূস তার সাঙ্গপাঙ্গরা প্রতিনিয়ত বলেছেন। বিশেষ করে তারা এই কথাটা বলতেন ভারতের প্রসঙ্গে, কিন্তু ভারতের প্রসঙ্গে কথা বলতে গিয়ে তারা ভুলে যেতেন যে ভারতের প্রসঙ্গে যে কথাগুলো বলছেন তার কোনো তথ্য প্রমাণ তারা সামনে আনতে পারছেন না, ব্যর্থ হয়েছেন। চুক্তি নিয়ে বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। ভারতের প্রাসঙ্গিক প্রসঙ্গ আসছে, যেটা আমার কথা নয়, গোলাম মাওলা রনিও যে কথাটা বলেছেন। রুমিন ফারহানা কি বলছেন চুক্তি নিয়ে? সম্প্রতি একটি টক শোতে রুমিন ফারহানা বলেছেন যে সংসদে আমি ছাড়া দ্বিতীয় আরেকজন ব্যক্তি আপনি খুঁজে বের করেন তো যে চুক্তির বিপক্ষে কথা বলছে। কি ভয়ঙ্কর কথা! তিনি বলছেন যে সংসদের তিনি বাদ দিয়ে 299 জন সংসদ সদস্যই চুপ মেরে আছে, একটি কথাও বলছে না, চুক্তির বিরুদ্ধে তারা একটা টু শব্দও করছে না। তার মানে প্রকারান্তরে তারা প্রফেসর ইউনূসের এই গোলামির চুক্তিকে মেনে নিচ্ছে। এবং সরকারে যখন বিএনপি আছে, বিএনপিও বলছে যে এই চুক্তি তারা বাতিল করবে না। এই চুক্তি বাতিল করবে না তারা যখন বলছে, তখন বিএনপির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী, যিনি কিনা প্রফেসর ইউনূসের ওই চুক্তি তরা
ত্বরান্বিত করেছিলেন নিরাপত্তা উপদেষ্টা হয়ে, তিনি গোমরভাস করে দিয়েছেন। তিনি বলেছেন যে এই চুক্তির আগে বিএনপি জামাত দুই দলের সঙ্গেই কথা বলা হয়েছে, তাদের মতামত নিয়েই চুক্তি করা হয়েছে। জামাত প্রতিবাদ করেছে, বিএনপি কোনো প্রতিবাদও করেনি। আবার বিএনপি সেই চুক্তি কার্যকর করার পদক্ষেপ চূড়ান্ত করে ফেলেছে। এরই মাঝে 14টা বোয়িং কেনার চুক্তি আনুষ্ঠানিকভাবে করে ফেলেছে। এই ব্যাপারগুলো আমরা দেখছি। রুমিন ফারহানা যে কথাটা বললেন সেটা কিন্তু খুবই মারাত্মক কথা। তিনি বললেন সংসদের 299 জন সংসদ সদস্যই এই চুক্তির ব্যাপারে একটি কথাও বলছে না, বলবে না। তিনি রীতিমতো চ্যালেঞ্জ করছেন। অন্যদিকে গোলাম মাওলা রনি তিনি বলছেন যে চুক্তি নিয়ে যে এত কথা হয়, মানে প্রফেসর ইউনূসের মানে আমলে এত কথা আমরা দেখেছি। আমরা যদি অতীতে যাই, বঙ্গবন্ধু ভারতের সঙ্গে যে 25 বছরের চুক্তি করেছিলেন সেই চুক্তির একটিও খারাপ দিক ছিল না। সেই চুক্তির প্রেক্ষাপটে বাংলাদেশ এতটুকু ক্ষতিগ্রস্ত হয়নি। গোলাম মাওলা রনি সেটা বলেছেন এবং তিনি বলছেন যে শেখ হাসিনাও ভারতের সঙ্গে যে সকল চুক্তি করেছেন, শেখ হাসিনার আমলে আমরা অনেক কথা বলেছি, অনেক রং লাগিয়ে অনেক কথা বলার চেষ্টা করেছি, কিন্তু প্রফেসর ইউনূসের সরকার শেখ হাসিনার করা একটি চুক্তিরও খারাপ দিক বের করতে পারেনি, কিংবা দেশ বিক্রির এমন কোনো চুক্তি সামনে আনতে পারেনি। সেইটা যখন তারা পারেনি তখন তারা নিজেরাই আমেরিকার সঙ্গে এই গোলামির চুক্তি করেছে। তারা একটা যুক্তি দিতে চায়, সেটা হচ্ছে বাংলাদেশের গার্মেন্টসের যে প্রধান বাজার আমেরিকা, সেই বাজার আমেরিকা বন্ধ করে দেবে। বাংলাদেশের গার্মেন্টস তো রপ্তানি হয় আমেরিকাতে বেশি, তো সেই বাজার যদি বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশের গার্মেন্টস শিল্প একেবারে ধ্বংস হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে গার্মেন্টস কারখানা। রনি বলছেন, গোলাম মাওলা রনি বলছেন যে আমি নিজে একজন গার্মেন্টস ব্যবসায়ী, আমি গার্মেন্টস ব্যবসা বুঝি। আমেরিকার বাজারে আমরা মানে গার্মেন্টস রপ্তানি করতে বাধ্য নই, কিংবা তাদের উপরে আমরা নির্ভরশীল নই। আমেরিকা যদি তাদের বাজার বন্ধ করে দেয়, বন্ধ করে দিয়ে মানে আমরা যদি তার চুক্তি না করি, তার বাজার যদি বন্ধ করে দেয়, বন্ধ করে দিল, তারপরে তারা কোথায় যাবে? তারা ভারতে আসবে। তো ভারতে এসে ভারতের কি সেই ক্যাপাসিটি আছে বাংলাদেশের মতো এত গার্মেন্টস তাদের কাছে রপ্তানি করার? ভারত তখন করবে কি? ভারত বাংলাদেশের কাছ থেকে কিনে আমেরিকাকে রপ্তানি করবে। সুতরাং যে লাউ সেই কদুই হবে। আমার গার্মেন্টসের বাজার কিন্তু বিশ্বে আছে, বিকল্প বাজার তৈরি। এবং মানে গোলাম মাওলা রনি এটাও বলেছেন যে বিকল্প বাজার তৈরির যে সাহস মানে এবং এই যে গার্ডস দেখানোর যে ব্যাপারটা, সেটা ইউনূস সরকার তো পারেইনি। ইউনূস সরকার যেহেতু রাজনৈতিক সরকার না, তার কোনো দায় নয়। এবং তিনি বলছেন যে সে তো করবেই না, কারণ সে তো আমেরিকার সেই এজেন্ডা নিয়েই বাংলাদেশের দায়িত্বে এসেছিল যে আমেরিকার স্বার্থ সংরক্ষণ করার জন্য সে সব কিছু করবে। কিন্তু বিএনপি সরকারের সেই গার্ডসটা দেখানো উচিত ছিল, এই চুক্তির বিপক্ষে অবস্থান করা উচিত ছিল, এবং গার্মেন্টসের বিকল্প মার্কেট তৈরি করার যে মানে এটা শুধুমাত্র একটা 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 মানে শক্ত অবস্থান, একটা কলিজা দরকার হয় যে আমি বিকল্প মার্কেট তৈরি করে ফেলবো, এই হচ্ছে আমার বিকল্প মার্কেট। কিন্তু সেই গার্ডসটা বিএনপি সরকার দেখাতে পারেনি। দেখাতে না পেরে বরং প্রফেসর ইউনূসের সেই চুক্তির পথেই হাঁটছে। যখন সরকার প্রফেসর ইউনূসের সেই চুক্তির পথেই হাঁটছে, তখন আমরা দেখছি যে প্রফেসর ইউনূসের 1.5 বছরে প্রফেসর ইউনূসের দালালি করেছেন যারা সব থেকে বেশি, তাদের মধ্যে একজন হচ্ছেন এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার ফুয়াদ। তিনি একটি সম্প্রতি না, সবসময় সম্প্রতি তার কথাটা আরো বেশি ভাইরাল হয়েছে, গণমাধ্যমের এই খবরটা দেখে নিন। সেখানে তিনি বলছেন যে যুক্তরাষ্ট্রের সাথে গোপন চুক্তির বিরুদ্ধে গণমাধ্যমে যেসব খবর আসছে সেটা ইন্ডিয়ান ন্যারেটিভ। অর্থাৎ তিনি বলছেন যে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে, চুক্তির বিরুদ্ধে যারা কথা বলছে, এটা আসলে ইন্ডিয়ান ন্যারেটিভ, এটা ইন্ডিয়ার কথা। বাংলাদেশের মানুষরা ইন্ডিয়ার কথাগুলো বলছে, যারা ইন্ডিয়ার দালালি করে। তিনি বলছেন যে এই চুক্তির ফলে ইন্ডিয়া নাকি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে, এই কারণে ইন্ডিয়ান ন্যারেটিভটা বাংলাদেশে প্রচার করা হচ্ছে। মানে দালালির তো একটা লিমিট থাকে, লিমিট ক্রস করে ফেলেছে এরা দালালি করতে করতে, দেশটাকে ধ্বংস করে, দেশটাকে আমেরিকার গোলাম কিংবা অঙ্গরাজ্যে পরিণত করে। শেখ হাসিনার বিরুদ্ধে এক গাদা কথা বলে যে শেখ হাসিনা ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে, শেখ হাসিনা মানে ক্ষমতায় আসলে এদেশে মসজিদে উলুধ্বনি বাজবে, নামাজ আর কেউ পড়তে পারবে না। ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শয়তান, সাবেক শিক্ষার্থী এক শয়তান বলেছে যে শেখ হাসিনার আমলে তাকে নাকি বাথরুমে গিয়ে নামাজ পড়তে হতো। এই শয়তানটা বাংলাদেশে বিভিন্ন টক শোতে, বিভিন্ন মিডিয়ার টক শোতে এখন ও মানে ইয়ে করে, অতিথি হিসেবে যায়।
কি মিথ্যা বানোয়াট কথা যে শেখ হাসিনার আমলে সে নাকি বাথরুমে যেয়ে নামাজ পড়তো। বাথরুমে নামাজ হয়? মানে এবং এটাও কি কেউ বিশ্বাস করে যে শেখ হাসিনা বলে বাথরুমে গিয়ে কেউ নামাজ পড়তো? আমরা তো দেখেছি শেখ হাসিনাই বরং মানে জামাতের চাইতে বেশি ধর্ম নিয়ে রাজনীতি করেছে। শেখ হাসিনা সারা দেশে 560টা মডেল মসজিদ বানিয়েছে। শেখ হাসিনা কওমি জননী উপাধি লাভ করেছে। কওমি শিক্ষাকে অহেতুকভাবে, যুক্তিহীনভাবে মাস্টার্স সমমান দিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সমমর্যাদা দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে এক ধরনের মাদ্রাসায় পরিণত করেছে শেখ হাসিনার সরকার। এত কিছু করার পরেও শেখ হাসিনার সরকারকে যদি কেউ বলে যে মানে বাথরুমে গিয়ে নামাজ পড়তে হয়, তাহলে বুঝতে হবে যে এরা শুধুই মানে গাড়লের মতো কথাবার্তা বলা এবং বাস্তবতা বিবর্জিত কথাবার্তা। যেমন এই যে ব্যারিস্টার ফুয়াদ বলছেন যে এটা ভারতের ন্যারেটিভ। আবার ব্যারিস্টার ফুয়াদের ছোট ভাই আসিফ মাহমুদ সজীব ভুইয়া গত রাতে একটা গণমাধ্যমে চ্যানেল 24 সেই গণমাধ্যমে সাক্ষাৎকার তার প্রকাশ হয়েছে। সেই সাক্ষাৎকারে মেটিকুলাস ডিজাইনে তিনি স্বীকার করেছেন যে এই চুক্তি বাংলাদেশের স্বার্থে হয়নি। মানে এই চ্যানেল 24-এর এই পোস্টটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাংলাদেশের জন্য ভালো হয়নি। আসিফ মাহমুদ, এই ভিডিওটা আমি দেখেছি। এই ভিডিওটা মানে কপিরাইট ইস্যুর কারণে আপনাদেরকে শোনাতে পারছি না, আপনারা চাইলে চ্যানেল 24-এ শুনে নিতে পারেন। এই ভিডিওতে তিনি বলছেন যে এই চুক্তি ব্যাপারে তিনি কিছুই জানতেন না, তিনি উপদেষ্টা থাকাকালীন। তিনি বলছেন যে আমি কিছুই জানতাম না, এ ব্যাপারে আমার সঙ্গে কোনো আলোচনা করা হয়। এই চুক্তির সবচেয়ে বড় সমালোচনা হচ্ছে এর ভারসাম্যহীনতা। সহজ কথায়, চুক্তিতে বাংলাদেশের উপর অসংখ্য শর্ত চাপিয়ে দেওয়া হয়েছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বাধ্যবাধকতা নেই বললেই চলে। ইউনূস সরকার যে চুক্তিটি আমেরিকার সাথে করেছিল সেটিতে আসলে ভারসাম্যের সও ছিল না। আছে শুধু ভার, আর ভার বাংলাদেশ আর দেশটির মানুষকে টানতে হবে বছরের পর বছর ধরে। সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিটির বিশিষ্ট ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমানের বিশ্লেষণ অনুযায়ী চুক্তির মূল পাঠ্যে বাংলাদেশ শ্যাল বা বাংলাদেশ অবশ্যই করবে এই শব্দগুচ্ছটি 108 থেকে 135 বার ব্যবহার করা হয়েছে। এর বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে ইউএস শ্যাল বা যুক্তরাষ্ট্র করবে শব্দগুচ্ছটি ব্যবহার করা হয়েছে মাত্র 6 বার। এই সংখ্যাতাত্ত্বিক ব্যবধানই প্রমাণ করে চুক্তিটি কোনো দ্বিপক্ষীয় অংশীদারিত্ব নয়, বরং বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া একতরফা শর্তের দলিল। অর্থাৎ চুক্তিটি এমনভাবে লেখা হয়েছে যাতে বাংলাদেশ কেবল হুকুম পালন করবে আর যুক্তরাষ্ট্র সুবিধা নেবে। দর্শক, চুক্তিটিতে আছে শুল্কের ধোঁকাবাজি। যুক্তরাষ্ট্র দাবি করছে তারা বাংলাদেশের পণ্যের উপর শুল্ক 1% কমিয়েছে, মানে 20% থেকে 19% করেছে। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশি পণ্যে বর্তমানে গড়ে 34.5% শুল্ক দিয়ে মার্কিন বাজার ঢুকতে হবে। বিনিময়ে বাংলাদেশ 4,500টি মার্কিন পণ্যকে 1 টাকাও শুল্ক ছাড়া দেশের বাজারে ঢোকার অনুমতি দিয়েছে। শুল্কের আরো একটি গুরুতর দিক হলো নির্দিষ্ট মার্কিন পণ্য আমদানির কঠোর বাধ্যবাধকতা। চুক্তিতে বাধ্য করা হয়েছে বাংলাদেশকে আগামী 5 বছরের অন্তত 35 লাখ টন মার্কিন গম কিনতে হবে। এছাড়া 15 বছরের $15 বিলিয়ন মার্কিন এলএনজি গ্যাস এবং বিমানের জন্য 14টি বোয়িং বিমান কিনতে হবে, যার দাম প্রায় 45,000 কোটি টাকা। এর মানে হলো বাংলাদেশ অন্য দেশ থেকে কম দামে এসব জিনিস কেনার সুযোগ হারালো। এই চুক্তি অনুযায়ী অন্য দেশের সাথে স্বাধীনভাবে ব্যবসা করতে পারবে না। চুক্তির 3-এর 2 ধারায় বলা হয়েছে বাংলাদেশ যদি চীন বা রাশিয়ার মতো দেশের সাথে কোনো ডিজিটাল বাণিজ্য চুক্তি করে, তবে যুক্তরাষ্ট্র এই চুক্তি বাতিল করে বাংলাদেশি পণ্যের উপর 37% শাস্তিমূলক শুল্ক বসাতে পারবে। এটি বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্র নীতির উপর বড় আঘাত। এছাড়া ধর্মীয় ও সাংস্কৃতিক অনুভূতিকে উপেক্ষা করে নির্দিষ্ট কিছু প্রকৃত শুকুরের মাংস, যেমন ব্ল্যাক ফরেস্ট হ্যাম, চরিজো, এগুলো আমদানির সুযোগ দেওয়ার শর্তটিও ব্যাপক সমালোচনা জন্ম দিয়েছে, যা বাংলাদেশের বিদ্যমান নীতি কাঠামোর বিরোধী। বিশ্লেষকরা বলছেন এই চুক্তির ফলে স্বল্প মেয়াদে সবচেয়ে বড় আঘাত আসবে রাষ্ট্রের রাজস্ব খাতে। জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এবং সিপিডি এর হিসাব অনুযায়ী 4,000-এর বেশি মার্কিন পণ্যকে শূন্য শুল্ক সুবিধা দেওয়ার ফলে বাংলাদেশ প্রতি বছর অন্তত $100 মিলিয়ন বা 1,200 কোটি টাকারও বেশি নিট রাজস্ব হারাবে। মধ্যমেয়াদে বাংলাদেশের কৃষি, দুগ্ধ ও পোল্ট্রি শিল্প ধ্বংসের মুখে পড়বে।
চুক্তিতে মার্কিন ডেইরি, পোল্ট্রি এবং সয়াবিন পণ্যের জন্য যে শুল্কমুক্ত বাজার উন্মুক্ত করা হয়েছে, তার ফলে মার্কিন সরকার ভর্তুকিপ্রাপ্ত সস্তা কৃষি পণ্য বাংলাদেশের বাজার দখল করবে। ওষুধের বাজারেও এর প্রভাব হবে ভয়াবহ। মার্কিন পেটেন্ট বা মেধাস্বত্ব আইন মেনে চলতে গিয়ে আমাদের দেশের কোম্পানিগুলো আর সস্তায় ওষুধ তৈরি করতে পারবে না। দীর্ঘমেয়াদে এই চুক্তি বাংলাদেশকে এক গভীর ভূ রাজনৈতিক মেরুকরণের মধ্যে বন্দী করে ফেলবে। বিমানের মতো বড় মাপের ক্রয়ের ক্ষেত্রেও সস্তা ও উন্নত বিকল্প যেমন এয়ারবাসকে উপেক্ষা করে শুধুমাত্র মার্কিন বোয়িং কেনার বাধ্যবাধকতা রাষ্ট্রীয় কোষাগারের উপর দীর্ঘমেয়াদী ঋণের বোঝা চাপিয়ে দেবে, যা পদ্মা সেতুর নির্মাণ ব্যয়ের চেয়েও বেশি। এছাড়া রাশিয়ার সাথে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা চীনের সাথে প্রযুক্তিতে কাজ করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অনুমতি নেওয়ার যে পরোক্ষ শর্ত আছে, তা বাংলাদেশকে একটি নির্দিষ্ট বলয়ে বন্দী করে ফেলবে। চুক্তির এসব সমালোচনার কথা আমাদের অনেকেই হয়তো এর মধ্যে জানেন। আজকে আমরা চুক্তিটি নিয়ে যে প্রশ্নটি তুলতে চাই সেটি হলো, এই যে তড়িঘড়ি করে মোহাম্মদ ইউনূস চুক্তিটি করলো, সেটি কি বাংলাদেশের সর্বোচ্চ আইন মানে সংবিধান অনুযায়ী ঠিক আছে কিনা? বাংলাদেশের সংবিধানের ১৪৫-এর ক অনুচ্ছেদে আন্তর্জাতিক চুক্তি সম্পাদনের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট সংসদীয় প্রক্রিয়ার কথা বলা হয়েছে। এই অনুচ্ছেদ অনুযায়ী বিদেশের সাথে সম্পাদিত সকল চুক্তি রাষ্ট্রপতির নিকট পেশ করতে হবে এবং রাষ্ট্রপতি তার সংসদে পেশ করার ব্যবস্থা করবেন। যদি কোনো চুক্তি জাতীয় নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট হয়, তবে তা সংসদের গোপন অধিবেশনে পেশ করার বিধান রয়েছে। কিন্তু ৯ ফেব্রুয়ারি এই বাণিজ্য চুক্তিটির ক্ষেত্রে দেখা গেছে এক চরম গোপনীয়তা। ইউনূসের আমলে সংসদ ছিল না, সেক্ষেত্রে তার সরকারের পক্ষ থেকে দাবি করতে পারে সংসদ যেহেতু ছিল না, তাই সংসদে পাঠানোর কোনো বালাই নেই। কিন্তু রাষ্ট্রপতিকে জানানোর বাধ্যবাধকতা ছিল। দেখে আসি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কি বলছেন এই চুক্তিটি নিয়ে। ২০২৬ সালের ২১ ফেব্রুয়ারি শুক্রবার রাতে বঙ্গভবনে কালের কণ্ঠ নির্বাহী সম্পাদক হায়দার আলী এবং বিশেষ প্রতিনিধি জয়নাল আবেদিন রাষ্ট্রপতির একটি সাক্ষাৎকার নিয়েছিলেন। সাক্ষাৎকারে রাষ্ট্রপতি সরাসরি অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই বাণিজ্য চুক্তিটি অত্যন্ত গোপনে সম্পাদন করেছে এবং এ বিষয়ে তাকে মৌখিকভাবে বা লিখিতভাবে কিছুই জানানো হয়নি। রাষ্ট্রপতিকে যখন কালের কণ্ঠ এই বিষয়ে প্রশ্ন করেছিল, তখন তিনি যে উত্তর দিয়েছিলেন সেটি হুবহু এরকম, না কোনো কিছুই আমি জানি না, এরকম রাষ্ট্রীয় একটা চুক্তি অবশ্যই আমাকে জানানো দরকার ছিল। এটা ছোটখাটো হোক আর বড় কিছু হোক, পূর্ববর্তী সরকার প্রধানরা রাষ্ট্রপতিকে জানিয়েছেন। এটি সাংবিধানিক বাধ্যবাধকতা, কিন্তু তিনি তা করেননি। রাষ্ট্রপতি সেই সাক্ষাৎকারে বলেছিলেন, সংবিধান অনুযায়ী যে কোনো রাষ্ট্রীয় চুক্তি রাষ্ট্রপতিকে জানানো একটি আবশ্যিক বিষয়, কিন্তু প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস একবারের জন্য তার সাথে দেখা করেননি বা এ বিষয়ে কোনো ব্রিফিং দেননি। দর্শক, রাষ্ট্রপ্রধানের এই স্বীকারোক্তি প্রমাণ করে চুক্তিটি সম্পাদনের ক্ষেত্রে সাংবিধানিক রীতিনীতি চরমভাবে লঙ্ঘিত হয়েছে। এর পরও প্রশ্ন থেকে যায়, সেটি হলো এত বড় এবং বহু বিতর্কিত একটা চুক্তি নিয়ে কেন জাতীয় সংসদে আজ অবধি আলোচনা হলো না? এই প্রশ্নটা উঠে আসছে কারণ বিএনপি ক্ষমতায় আসার পর থেকে নানা ইস্যুতে সংবিধান রক্ষার দোহাই দিয়ে যাচ্ছে, অথচ সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনের ২৫ দিনে এই গুরুত্বপূর্ণ বিষয়টি কেন আলোচনার তালিকায় এলো না, সেটি একটি বড় বিষয়। গত ১২ই মার্চ থেকে জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসেছিল। প্রথম অধিবেশনে মোট বৈঠক দিবস ছিল ২৫টি, অধ্যাদেশ তোলা হয়েছে ১৩৩টি, অধ্যাদেশগুলোর বিপরীতে বিল পাশ হয়েছে ৯১টি, সব মিলে মোট ৯৪টি বিল পাশ হয়েছে। আইন প্রণয়ন কার্যাবলী ছাড়াও এই অধিবেশনে ৫টি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে এবং ২টি বিশেষ কমিটি গঠিত হয়েছে। কার্যপ্রণালী বিধির ৬২টি বিধিতে ১৬টি নোটিশ পাওয়া গেছে, এর মধ্যে ২টির উপর আলোচনা হয়েছে। ৬৮টি বিধিতে পাওয়া ৯টি নোটিশের মধ্যে একটি নোটিশের উপর সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। ৭১ বিধিতে গৃহীত ৩৮টি নোটিশের উপর আলোচনা হয়েছে এবং ৭১ ক বিধিতে ২ মিনিট করে বক্তব্য দেওয়া হয়েছে ২০৭ বার। ১৬৪ বিধিতে ১৪টি নোটিশের মধ্যে একটি গৃহীত হয়েছে এবং তা বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হয়েছে।
266 বিধিতে 3টি নোটিশ পাওয়া যায়, তার পরিপ্রেক্ষিতে 2টি বিশেষ কমিটি গঠিত হয়েছে। প্রশ্ন হলো, এত নোটিশের মধ্যে সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত থাকা 297 জন সদস্যের কেউ এখনো বিষয়টি সংসদে আলোচনার জন্য তুলল না। যদিও স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানা 29 এপ্রিল পয়েন্ট অফ অর্ডারে বিষয়টি উত্থাপন করার চেষ্টা করেছেন। তখন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ 301 বিধি উল্লেখ করে তাকে থামিয়ে দেন। স্পিকারের ব্যাখ্যা অনুযায়ী পয়েন্ট অফ অর্ডার শুধুমাত্র সংসদের চলমান শৃঙ্খলার সাথে সম্পর্কিত হতে পারে, কোনো নতুন প্রশ্ন তোলার জন্য এটি সঠিক ফোরাম নয়। তিনি রুমিন ফারহানাকে সরাসরি বিধি অনুযায়ী নোটিশ দিতে বলেন। রুমিন ফারহানা একটি বেসরকারি গণমাধ্যমকে বলেছেন তিনি 68 ধারায় নোটিশ আনেননি। এই ধারাতে যে শর্ত আছে সেটি তিনি পূরণ করতে পারতেন না বলে তিনি দাবি করেছেন। বাংলাদেশের জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 68 ধারা অনুযায়ী কোনো সদস্য জনগুরুত্বপূর্ণ সম্পন্ন যে কোনো বিষয় আলোচনার জন্য স্পিকারের কাছে নোটিশ দিতে পারেন। এই নোটিশটি অন্তত 2 দিন আগে জমা দিতে হয় এবং এতে অন্তত 5 জন সদস্যের স্বাক্ষর থাকতে হয়। স্পিকারের সন্তুষ্টি সাপেক্ষে সপ্তাহে অন্তত 2 দিন এই ধরনের আলোচনার জন্য বরাদ্দ রাখা যায়। প্রশ্ন হলো, কেন বিএনপি বা জামাত এমনকি এনসিপি যাদের 5-এর বেশি সংসদ সদস্য আছে তারা কেন এই ধারায় নোটিশ আনলেন না যুক্তিটি নিয়ে আলোচনার জন্য? সমালোচকরা মনে করেন এই নীরবতার পেছনে গভীর রাজনৈতিক সমঝোতা থাকাটাই স্বাভাবিক। আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সাথে যেসব চুক্তি হয়েছিল তার সবগুলো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যায়। অথচ এসব চুক্তি নিয়ে মাঠ গরম করে ফেলতো বিএনপি ও জামাত। আর এনসিপি তো ঢাকা না দিল্লি বলে বহুবার গলা ফাটিয়েছে। সেখানে আমেরিকার সাথে এমন অসম চুক্তি নিয়ে বিএনপি, জামাত আর এনসিপি সংসদ সদস্যরা একেবারে মুখে কুলু পিবায় এঁটেছেন কেন? যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বাণিজ্য চুক্তি নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় আলোচনা এবং শেষ পর্যন্ত স্বাক্ষর করা এই পুরো প্রক্রিয়ার নেতৃত্বে ছিলেন ডক্টর খলিলুর রহমান। তিনি ওই সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। খলিলুর রহমানকে নির্বাচিত বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, বিশ্লেষকদের পাশাপাশি রাজনীতিকদেরও কেউ কেউ বলছেন খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করার পেছনে একটি বার্তা রয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির ধারাবাহিকতা অব্যাহত থাকবে। বিএনপি সরকার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন গত 4 মার্চ। তার উত্তর ছিল, এই চুক্তিতে প্রধান 2 দল বিএনপি ও জামাত ইসলামীর সম্মতি ছিল। তিনি বলেছিলেন, ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশের প্রধান 2টি দলের প্রধানের সঙ্গে নির্বাচনের আগে কথা বলেছেন এবং তারাও এতে সম্মতি দিয়েছিলেন। তখন তা অস্বীকার করে জামাতের আমির শফিকুর রহমান বলেছেন, ওই চুক্তি নিয়ে জামাতের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। তবে বিষয়টাতে বিএনপির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিবিসি বাংলা বলছে, এর মধ্যে এই সরকারের অবস্থানের ইঙ্গিত রয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। আবার বিরোধী দল হিসেবে জামাত ইসলামী যেখানে ভারতের সাথে যে কোনো অসম চুক্তির বিরুদ্ধে সোচ্চার থাকে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই ধরনের পরাধীনতামূলক চুক্তির বিষয়ে তাদের নমনীয় অবস্থান অনেককে বিস্মিত করেছে। জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে বৈঠকের পর জানিয়েছিলেন তারা চুক্তির ইতিবাচক দিকগুলো গ্রহণ করবেন এবং নেতিবাচক